প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় খারিজ করল কলকাতা হাইকোর্ট। বুধবার ডিভিশন বেঞ্চের রায় বহাল থাকলেও প্রাথমিকের 32,000 শিক্ষকের চাকরি বহালের নির্দেশ দেন বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের বেঞ্চ। এই রায় খুশির জোয়ার গোটা শিক্ষক মহলে। বৃহস্পতিবার চণ্ডীতলা ব্লক একে অপরকে মিষ্টিমুখ শিক্ষকদের। এতদিনের ঝড়ঝাপটা পেরিয়ে কি বলছেন তারা? পশ্চিম তাজপুর শিয়াখালা হুগলিতে অবস্থিত মধুলিকা গোয়েঙ্কা বিদ্যা মন্দির রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন পরিচালিত ইংরাজি মাধ্যম বিদ্যালয়ে ভর্তি চলছে। পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ অনুমোদিত ইংরাজি মাধ্যম বিদ্যালয়ে যারা ছাত্রছাত্রী ভর্তি করতে ইচ্ছুক তারা শীঘ্রই যোগাযোগ করুন। যোগাযোগের নম্বর 8336984250 অথবা 7001423259। ফর্ম দেওয়ার শেষ তারিখ 30 নভেম্বর 2025। আমরা দুদিন যাবতই দেখতে পাচ্ছি যে শিক্ষকদের মধ্যে যখন থেকে হাইকোর্টে যখন ডিভিশন বেঞ্চে যখন এই মামলাটা করা হয় তখন থেকেই আমরা প্রত্যেকটা শিক্ষকের মধ্যেই দেখতে পাচ্ছিলাম যে তারা শান্তিতে ঘুমোতে পারছিল না। তাদের চাকরি থাকবে কি তারা অনিশ্চয়তার মধ্যে তারা দিন যাপন করছিল। কিন্তু যে কালকে আমাদের রায়ের পর সত্যি ভাবতে ভালো লাগছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু অনেক আগেই জানিয়ে দিয়েছিলেন, তিনি বলেছিলেন যে 31শে ডিসেম্বরের পর তোমাদের জন্য ভালো দিন আসবে। সত্যি আমরা কালকের পর থেকে সমস্ত শিক্ষকরা যে এতটাই আনন্দ যে উপলব্ধি করছি আমি যে প্রত্যেকটা শিক্ষকের যে একটা জয়, তারা একটা নিশ্চিত জীবনযাপন করতে পারবে। যতই সুপ্রিম কোর্টে এরপর ডিভিশন বেঞ্চের পর সুপ্রিম কোর্টে যাবে আমরা সবাই জানি, কিন্তু সেখানেও দেখবো কিন্তু এই 32,000 শিক্ষকরা আবার তারা কিন্তু জয় ফিরে পাবে, আমি এই আশা করি। স্বাভাবিকভাবে একজন শিক্ষক হিসাবে আমার যারা সহকর্মী আছে তারা দীর্ঘদিন 23শে মে মাস থেকে কিভাবে দিন কাটিয়েছে আমরা সেগুলো উপলব্ধি করেছি একজন শিক্ষক হিসাবে, শিক্ষকদের সহকর্মী হিসাবে। সেই জায়গায় একটা বিরাট মুক্তি এবং যেভাবে তারা দিন যাপন করছিল সমস্ত কিছুর মধ্য দিয়েও একটা যে অস্বস্তি ফিল করছিল এবং পরিবেশের মধ্যে বিভিন্ন জায়গায় তাদের যে একটা বঞ্চনা বিভিন্নভাবে হচ্ছিল সেই জায়গায় অনেকটা মুক্তি। আমরা শিক্ষক সংগঠনেই বলুন, পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি এবং একজন শিক্ষক হিসেবে আমার সহকর্মীরা যে আজকে এত আনন্দিত সেইটা আমি একজন শিক্ষক হিসেবে উপলব্ধি করছি যে একটা দারুণ পাওয়া। যে যাই হোক বিচারাধীন অবস্থায় ছিল একটা বিষয়কে কেন্দ্র করে, সেই জায়গায় রায় সুপ্রিম কোর্ট থেকে ঘুরে এসে যখন হাইকোর্ট থেকে রায়টা হয়েছে আমি সেই আদালতকে সম্মান জানিয়েই বলছি। ন্যায্য দাবি যে ছিল শিক্ষকদের চাকরি ফিরে পাওয়া, সেই দাবি পুনরায় বহাল হয়েছে যে আমরা শিক্ষক হিসেবে শিক্ষকতা আবার করতে পারবো। যে দ্বিধাদ্বন্দ্ব ছিল সেগুলো কেউ অতিক্রম করি আবার শিক্ষকরা নিজেদের কাজে স্বেচ্ছায় বা মন দিয়ে কাজটা করতে পারবে, এর জন্য আমরা খুব আনন্দিত। আমরা যে যার রাজনীতি করুক এটা আমরা সবসময় চাই, কিন্তু রাজনীতির মধ্যে যদি অসৎ উদ্দেশ্য থাকে, কোনো ষড়যন্ত্র থাকে, সেগুলোকে আমরা সবাই শিক্ষক সমাজ বিশেষত ঘৃণা করে। আমরা ক্রমাগত দেখেছি তার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত একটা অসৎ উদ্দেশ্য নিয়ে আমরা লক্ষ্য করেছি সাধারণ চোখে। তাই সেক্ষেত্রে আমরা বলবো তিনি যদি কোনো রাজনৈতিক দলে যান সেখানে অস্বস্তি একটা বড় কারণ। আমরা যে আগে অভিজিৎ গাঙ্গুলি সম্মানীয় বিচারপতি ছিলেন যে রায়টা দিয়েছিলেন, সেই রায়টায় কোথাও না কোথাও তো ভুল ছিল, না হলে মাননীয় সুপ্রিম কোর্ট সেটা আবার ডিভিশন বেঞ্চে পুনরায় ফেরত পাঠাতেন না। এবং তারপরেও যে হাইকোর্টে আমরা রায়টা কাল পেলাম, সেই রায়টা কখনোই পেতাম না যদি উনি পুরোপুরিভাবে ঠিক থাকতেন, তাহলে রায়টা আমাদের এগেনস্টেই যেত। কিন্তু আমি নিজে মনে করি আমার সহকর্মী সাথে আমরা সমস্ত সঠিকভাবে পরীক্ষা দিয়ে যথেষ্ট মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট যথেষ্ট ভালো ছিল আমাদের, এবং সঠিকভাবে পরীক্ষা দিয়ে চাকরিটা পেয়েছিলাম। তো আমাদের এই ন্যায় বিচার পাওয়াটা খুবই দরকার ছিল। হয়তো 2 বছর ধরে আমাদের উপর দিয়ে যে ঝড় চলেছে সেটা আমরা এখন বলে ভাষায় প্রকাশ করতে পারবো না,
কিন্তু আমি মনে করি যে আমরা ঠিকঠাক ন্যায় বিচারটাই পেয়েছি। শুনুন, যতক্ষণ না চিহ্নিতকরণ হচ্ছে ততক্ষণ তো কাউকে দোষী বলে দেওয়া যায় না। না, কারো দোষ প্রমাণ হলেই তাকে দোষী বলা যায়, এবং সেটা সিবিআই আছে, আমাদের দেশের মহামান্য সিবিআই, আমাদের আরো ইডি আছে। তারা যদি মানে প্রমাণ করে বলেন যে দোষী, তাহলে সেটা তো দোষী মেনে নিতেই হবে, কিন্তু সেটা সম্পূর্ণ তাদের বিষয়। আমি যেটা বললাম শুধুমাত্র আমার এই সেন্টারের মধ্যে বা আমার এই সার্কেলের মধ্যে বা আরো আশেপাশে সার্কেলের মধ্যে যাদের আমি চিনি বা জানি বা বা আমার নিজের ক্ষেত্রেও বলছি, তো আমরা যথেষ্ট সাধারণভাবেই মানে খেটে রীতিমতো পরিশ্রম করে পরীক্ষা দিয়ে ঠিক যেমন উপায়ে চাকরি পাওয়ার দরকার ছিল তেমন উপায়ই পেয়েছি। শুধু তাই নয়, তারপরে অন্যান্য চাকরি পরীক্ষায় পাস করেছিলাম, কিন্তু যেহেতু বাড়ির কাছে আমরা চাকরি করি, অনেকেই আছে যারা অন্য চাকরি পরীক্ষায় আর আমরা অ্যাটেম্প করিনি বা যাইনি। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি যে হিউম্যানিটি রাউন্ডে নাকি আমাদের চাকরিটা রয়ে গেছে। এটা কিন্তু সম্পূর্ণ ভুল। আমি খালি তাদের একটাই অনুরোধ করবো যে আপনারা অন্তত রায়টা একবার পড়ে দেখুন। আপনারা ইংরাজিতে পরিষ্কারভাবে লেখা আছে, আপনারা বাংলা মানেটা করে বুঝুন। এইভাবে শিক্ষকগুলোকে দাগিয়ে দেওয়ার আগে, এইভাবে অপবাদ ছড়ানোর আগে আপনারা একবারটি পড়ে দেখুন, তারপর বলুন যে কোন গ্রাউন্ডে আমাদের চাকরি বেঁচেছে বা আমরা কেন এখনো চাকরিতে বহাল আছি। এরকম মিথ্যাচার করবেন না, এই একটাই অনুরোধ। আমরা আবার বলছি, 32,000 যোগ্য ছিল, 32,000 যোগ্য আছে এবং 32,000 যোগ্য থাকবে। এবং আরেকটা কথা বলি যে আমরা নিশ্চিত যে এই কেসটা আবার সুপ্রিম কোর্টে যেতে চলেছে এবং আমরা সুপ্রিম কোর্টে আবার লড়ে জিতে এসে এই একই কথা বলবো যে 32,000-এর জয় ছিল, 32,000-এর জয় আবার হবে। ধন্যবাদ। দেখুন, প্রতিহিংসা পরায়ণ হয়ে অনেক কিছু করা যায়, কিন্তু একটা প্রকৃত মেধা সম্পন্ন ব্যক্তি শিক্ষকের চাকরি এইভাবে খারিজ করে দেওয়া যায় না। যদি তর্কের খাতিরে ধরে নিয়ে দুর্নীতি হয়েছে, অযোগ্য ব্যক্তিরা চাকরি পেয়েছে, তাদেরকে 1টা 2টো 5টা হতে পারে, 32,000 অযোগ্য হতে পারে না। এটা কখনোই মেনে নেওয়া যায় না। আমি হয়তো একজন গৃহ শিক্ষক, সেই দৃষ্টিকোণ থেকে বলবো, কালকের জয়টা ব্যক্তিগতভাবে আমিও উপলব্ধি করেছি। যেদিনকে মাধ্যমিকের রেজাল্ট বেরোয় কিংবা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোয়, কি রায় বেরোবে, কি ফলাফল হবে, সেইটার দিকে যেমন তাকিয়ে থাকি, গতকালও কিন্তু আমার চোখটাও কিন্তু টিভির পর্দায় ছিল যে কালকে কি রায়টা দেবে। ও আমরা পজিটিভই ছিলাম। আমাদের সরকার, আমাদের সরকারের যে আইন সেল যেটা ছিল, যথেষ্টভাবে লড়েছে। আমাদের সিনিয়র, আমাদের অ্যাডভোকেট, আমাদের প্রিয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে লড়াই করছেন। আমরা আশাবাদী ছিলাম যে আমাদের প্রকৃত যে যারা যোগ্য শিক্ষক, 32,000 শিক্ষকের পক্ষে রায়টা আসবে, এসেছে, অত্যন্ত আনন্দিত। মানে উনি সবকিছুতে রাজনীতির রং লাগাতে চাইছেন, যেটা আমরা অন্তত সবকিছুতে রাজনীতি দেখি না। আমরা যেটা ন্যায্য সেটা সবসময়তে লড়ে পাওয়ার চেষ্টা করি। সবকিছুতে রাজনীতির রং লাগানো ঠিক না। এবং আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আমাদের মাথার উপরে আছেন, তিনি কিন্তু সবসময় সত্যের জন্য লড়াই করেছেন এবং তিনি যেটা প্রতিশ্রুতি দেন এবং সেটাই বাস্তবে রূপায়িত করেছেন। তো এদিক থেকে দেখতে গেলে আমি মনে করি যে সবকিছুতে রাজনীতির রং লাগিয়ে না লাগিয়ে যেটা ন্যায্য, সেদিকে আমাদের এগিয়ে যাওয়া উচিত।